ক্লাস 11 ইংলিশে আমাদের 5খানা গদ্য পড়তে হয়, 5খানা কবিতা পড়তে হয় এবং উইলিয়াম শেক্সপিয়ারের গল্পগুলো 5খানা পড়তে হয়। এই গদ্য, কবিতা এবং গল্পগুলো টেক্সট পড়ে নেওয়ার পরে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হয়। আর তার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে মডেল কোশ্চেন পেপার ধরে ধরে প্র্যাকটিস করা। তো রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024 সালে যে বইটা বার করেছে সেখান থেকে আমরা মডেল কোশ্চেন পেপার ধরে ধরে আলোচনা করব। তবে সব প্রশ্ন নয়, আমরা আলোচনা করব এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার, কারণ এই তিনটা পোর্শন হচ্ছে পরীক্ষায় অত্যন্ত স্কোরিং, আমাদের বেশি নম্বর পেতে সাহায্য করে। তাই আজকে আমরা আলোচনা করে নেব মডেল কোশ্চেন পেপার 2। এটা রয়েছে পেজ নাম্বার 99। এখানে একের দাগটা হচ্ছে এমসিকিউর দাগ। মোট এখানে 20খানা এমসিকিউ থাকবে। প্রথম 10খানা হচ্ছে গদ্য থেকে 5খানা, কবিতা থেকে 5খানা। এই 10খানা এমসিকিউ কিন্তু করতেই হবে, এখানে কোনো অথবা নেই। এবং তারপর 11 থেকে 20 সেটা যে এমসিকিউ দেওয়া থাকে উইলিয়াম শেক্সপিয়ারের গল্পগুলো থেকে মোট 10খানা এমসিকিউ থাকবে, সেখান থেকে 5টা করতে হবে। তো আমরা একের একে যাব। লীলা ওয়ান্টেড টু হিয়ার ফ্রম হার মাদার দ্য স্টোরি অফ দ্য। লীলা তার মায়ের কাছ থেকে কী গল্প শুনতে চেয়েছিল? উত্তর হচ্ছে এলিফ্যান্ট, হাতির গল্প শুনতে চেয়েছিল, অপশন নাম্বার এ। দুইয়ের দাগে দ্য নিউজ পেপার মোহনলাল ক্যারিড ওয়াজ। মোহনলাল যে খবর কাগজটা বই নিয়ে যেতেন সেই খবর কাগজের নামটা কি? উত্তর হচ্ছে দ্য টাইমস, অপশন নাম্বার বি। মোহনলাল দ্য টাইমস এই খবর কাগজটা পড়তেন। তিনের দাগে দ্য পারসন হু ড্রোভ জিমি টু রেল রোড স্টেশন ওয়াজ। জিমিকে রেল লাইন পর্যন্ত মানে রেল স্টেশন পর্যন্ত যে ঘোড়াগাড়িতে নিয়ে যাবে ওই ঘোড়াগাড়ি চালকের নামটা কি? উত্তর হচ্ছে ডফ গিবসন, অপশন নাম্বার সি। চার দাগে মাদার রিগার্ডস পোভার্টি অ্যাজ। মাদার টেরেজা দারিদ্রতাটাকে মানে দরিদ্রতাটাকে কোন জিনিসকে মনে করছেন? উত্তর হচ্ছে অনলি ওয়ান্ট অফ লাভ, ভালোবাসার না থাকাটা, মানে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এগুলো না থাকা মানে সেটা কিন্তু এক ধরনের পোভার্টি। আর সেই পোভার্টি কিন্তু অনেক বড়, অনেক কষ্টের, অনেক যন্ত্রণার। তাই আমরা যাব অপশন নাম্বার বি, অনলি ওয়ান্ট অফ লাভ। আর পাঁচে থাকে সাম অফ আস থিঙ্ক দ্যাট আর্ট ইজ দ্য ডোমেন অফ দ্য। আমাদের মধ্যে কেউ কেউ মনে করেন যে আর্ট সবার জন্য নয়, শিল্পকলা সবার জন্য নয়। কাদের জন্য? না, রিচ অ্যান্ড প্লেজার লাভিং, ধনী এবং শৌখিন লোকেদের জন্য, অপশন নাম্বার সি। এই 5খানা ছিল আমাদের প্রোজ থেকে এমসিকিউ। এবারে পরের 5খানা আমাদের পোয়েম থেকে এমসিকিউ। 6এর দাগে দ্য সিটি অফ লন্ডন পুটস অন এ গার্মেন্ট অফ। লন্ডন শহর পরিধান করেছে একটা পোশাক, কিসের? উত্তর হচ্ছে মর্নিং লাইট, সকালের সৌন্দর্য বা সকালের আলো, অপশন নাম্বার ডি। সাথে থাকে দ্য গ্রে সি ইজ এ সিম্বল অফ। ধূসর সমুদ্র এটা কিসের সিম্বল? অ্যাকচুয়ালি মিস্ট্রি মানে দুর্দশা, সিক্রেসি মানে গোপনীয়তা, আনসার্টেনটি মানে অনিশ্চয়তা। আর ডি অপশানে দিচ্ছে অল অফ দিজ, এদের মধ্যে সবকটা ঠিক। তাহলে এখানে কিন্তু 3টা অপশানই ঠিক বলে মনে হচ্ছে, তাই আমরা ডি অপশানে যাব, অল অফ দিজ। ধূসর রঙটা কিন্তু একটা অপয়া রঙ বলে ধরা হয়, মানে সেটা খুব একটা শুভ হয় না। তাই এখানে আমরা রহস্যময় ধরবো, গোপনীয়তা ধরবো, অনিশ্চয়তা ধরবো, তাই অপশন নাম্বার ডিতে যাব, অল অফ দিজ। 8এর দাগে কোশ্চেন আছে টু দ্য রোজ দ্য ওয়ার্ম ইজ। গোলাপ ফুলের কাছে কীট কেমন ছিল? উত্তর হচ্ছে ইনভিজিবল, অদৃশ্য, অপশন নাম্বার সি। আর 9এর দাগে দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ডস হোয়েন হি রিডস দ্য স্কাই। কবি যখন আকাশের দিকে তাকাচ্ছেন এবং আকাশে কী লেখা আছে পড়ার চেষ্টা করছেন তখন কবি কী বুঝতে পারছেন? না, তখন কবি বুঝতে পারছেন যে দ্যাট হিজ লাইফ ইজ অলসো বিং রিটেন ইন দ্যাট ভেরি মোমেন্ট। তিনি বুঝতে পারলেন যে সেই মুহূর্তেও তার জীবনের কাহিনী বা তার ভাগ্যের কাহিনী লেখা হচ্ছে, অপশন নাম্বার বি। এবার 10এর দাগে আছে দ্য টাইটেল ওয়ার্ড ডে ব্রেক মিনস। ডে ব্রেক কবিতার টাইটেলটা কি? ডে ব্রেক এই শব্দটার মিনিংটা কি? না, এই শব্দের মিনিং হচ্ছে একদম সাত সকাল বা ভোর ভোর। আমরা অপশন নাম্বার এতে যাব, এ অপশানে আছে ডন, তাই এখানে উত্তর হবে ডন। এবার আমরা 11 থেকে 20 এই 10খানা এমসিকিউ আলোচনা করব। 10টাই এমসিকিউ রয়েছে র্যাপিড রিডার থেকে, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের গল্পগুলো থেকে। এখানে পরীক্ষা তোমরা কিন্তু 5খানাই করবে, কিন্তু যেহেতু আজকে আমরা প্র্যাকটিস পর্ব চালাচ্ছি তাই আমরা কিন্তু এখানে সবকটা প্রশ্নের উত্তর আলোচনা করব। 11 দাগে আছে ইন কমেডি অফ এরার দ্য শিপ স্প্লিট অন এ মাইটি। অ্যাকচুয়ালি কমেডি অফ এরার গল্পটা তোমরা পড়েছ, সেখানে জাহাজটা কোনো একটা শক্তিশালী কারোর সঙ্গে ধাক্কা মেরেছিল এবং যে ধাক্কা মারার জন্য জাহাজটা ভেঙে গেছিলো, তো কার সঙ্গে ধাক্কা মেরেছিল? উত্তর হচ্ছে রক, পাহাড় বা পাথরের সঙ্গে, অপশন নাম্বার এ। 12 দাগে ফ্রেডরিক্স ব্রাদার ওয়াজ। ফ্রেডরিকের ভাইয়ের নাম কি বা দাদার নাম কি? উত্তর হচ্ছে সেই নির্বাসিত রাজা রোজালিন্ডের বাবা যাকে আর্ডেনের জঙ্গলে যেতে হয়েছিল, তিনি ছিলেন ফ্রেডরিকের দাদা। তাই আমরা অপশন নাম্বার এতে যাব, দ্য লফুল ডিউক। আর 13 দাগে ভায়োলা ইন দ্য ডিসগাইজ অফ এ বয় টুক দ্য নেম অফ। ভায়োলা যখন ছদ্মবেশ নিয়েছিল সে কার নাম ধারণ করেছিল? উত্তর হচ্ছে সিজারিও। ভায়োলার ছদ্মনাম হয়েছিল সিজারিও, অপশন নাম্বার সি। আর 14 দাগে ডেসডিমোনা গেভ ইম্পর্টেন্স টু। ডেসডিমোনা খুব অপরূপা সুন্দরী মেয়ে ছিল, অথেলো গল্পে নায়িকা, ভেনিসে বাড়ি।
তো সে কিন্তু মানুষের রূপকে গুরুত্ব দিত না বা মানুষের টাকা পয়সাকে গুরুত্ব দিত না। সে কিন্তু দ্য মাইন্ড মোর দ্যান দ্য ফিজিক্যাল ফিচার্স, দেখতে কীরকম সেটাকে গুরুত্ব না দিয়ে সে মনকে বেশি গুরুত্ব দিত, অপশান নাম্বার সি। আর 15 দাগে দ্য সেকেন্ড অফ দ্য থ্রি উইচেস গ্রিটেড ম্যাকবেথ অ্যাজ, যে তিনজন ডাইনির সঙ্গে ম্যাকবেথের দেখা হয়েছিল ওর মধ্যে দ্বিতীয় যে ডাইনিটি ছিল, সেকেন্ড উইচ যে ছিল, সে ম্যাকবেথকে কী নামে ডেকেছিল? অ্যাকচুয়ালি সিচুয়েশনটা মনে করো, তিনজন ডাইনির মধ্যে প্রথম ডাইনি ম্যাকবেথকে থেন অফ গ্লামিস বলেছিল, আর দ্বিতীয় ডাইনি সে প্রথম ভবিষ্যৎবাণী করেছিল। প্রথম ভবিষ্যৎবাণী কিন্তু প্রথম ডাইনি করেনি, প্রথম ভবিষ্যৎবাণী করেছিল সেকেন্ড ডাইনি, আর সেকেন্ড ভবিষ্যৎবাণী করেছিল থার্ড ডাইনি, আর 3 নম্বর ভবিষ্যৎবাণী করেছিল আবার প্রথম ডাইনি। তাই এখানে সেকেন্ড ডাইনি কী বলেছিল না, ম্যাকবেথ হবে থেন অফ কডর, ম্যাকবেথ হবে কডরের থেন, এই ভবিষ্যৎবাণীটা করেছিল, অপশন নাম্বার বি। এই ম্যাকবেথটা খুব সুন্দর গল্প, যারা গল্পটা জেনেছো ভালো কথা, আর যারা জানোনি বা এখনও জানতে একটু বাকি আছে বা যদি আরও একবার শোনার প্রয়োজন মনে করো, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলে ভিজিট করো, সেখানে গল্পগুলো সুন্দর করে বাংলায় বলে দেওয়া আছে, একবার করে শুনে নাও, গল্পগুলো কিন্তু মনে থেকে যাবে। তারপর এই এমসিকিউগুলো একটাও আটকাবে না। আর 16 দাগে আছে হু ইজ ব্রাবানসিও, ব্রাবানসিও কে ছিলেন? উত্তর হচ্ছে ব্রাবানসিও ছিলেন ডেসডিমোনার বাবা। ডেসডিমোনার বাবা, এই অপশনটাও ঠিক। আবার সেনেটর অফ ভেনিস, ভেনিসের পরামর্শদাতা সেনেটর ছিলেন, এটাও ঠিক। তাই আমরা এ বি দুটো অপশনকে যখন সঠিক পাচ্ছি, আমরা সি অপশনে যাব, সেখানে বলা আছে বোথ এ অ্যান্ড বি, মানে এ এবং বি দুটো অপশনই সঠিক, তাই আমরা এখানে সি অপশনকে টিক মারবো, বোথ এ অ্যান্ড বি। আর 17 দাগে যাবো ম্যাকবেথ হেজিটেটেড টু মার্ডার দ্য কিং বিকজ, ম্যাকবেথ কিন্তু রাজা ডানকানকে যখন হত্যা করতে গিয়েছিল সে কিন্তু হেজিটেট করছিল, মারবো কি মারবো না এরকম বলছিল। তা সে হেজিটেট করছিল কেন না, এই অপশানে মানে হচ্ছে হি ওয়াজ এ সাবজেক্ট অ্যান্ড নিয়ার কিনসম্যান টু দ্য কিং, সে রাজার আত্মীয় প্লাস প্রজা। সেকেন্ড অপশানে মানে হচ্ছে হি হ্যাজ বিন হিজ হোস্ট অ্যান্ড এন্টারটেনার দ্যাট ডে, ওই দিন কিন্তু তারই বাড়িতে সে অতিথি আপ্যায়ক ছিল। আর 3 নম্বর হচ্ছে দ্য কিং হ্যাড বিন ভেরি জাস্ট অ্যান্ড বেনিভোলেন্ট, আর রাজা ছিলেন খুবই খাঁটি মানুষ এবং নম্রভদ্র মানুষ। তা 3টে অপশানই সঠিক, তাই আমরা ডি অপশানে যাব, অল অফ দিজ। আর 18 দাগে আছে সেবাস্টিয়ান ওয়াজ দ্য টুইন ব্রাদার অফ, সেবাস্টিয়ান কার যমজ ভাই? উত্তর হচ্ছে ভায়োলার যমজ ভাই, অপশান নাম্বার এ। আর 19 দাগে কোশ্চেন আছে দ্য ফিশারম্যান সোল্ড অ্যান্টিফোলাস অ্যান্ড স্লেভ ড্রোমিও টু, অ্যাকচুয়ালি মৎস্যজীবীরা অ্যান্টিফোলাসকে এবং ওই চাকর ড্রোমিওকে বিক্রি করে দিয়েছিল। কার কাছে বিক্রি করেছিল? অপশান নাম্বার বি, দ্য ডিউক মেনাপন, মেনাপনের কাছে বিক্রি করেছিল। আর 20 দাগে দ্য ফরেস্ট অফ আর্ডেন সিম্বলাইজেস, আর আর্ডেনের যে জঙ্গলটা সেটা কি সিম্বলাইজ করে? উত্তর হচ্ছে প্যাস্টোরাল ইনোসেন্স, অপশান নাম্বার বি। আমরা 2 দাগে যাব, এসএকিউর দাগ। এই 2 দাগে মোট কিন্তু 16খানা এসএকিউ থাকবে, তার মধ্যে 8খানা এসএকিউ হচ্ছে গদ্য থেকে, প্রোজ থেকে, আর পরের 8খানা এসএকিউ হচ্ছে কবিতা থেকে। আমাদেরকে কিন্তু 16টা এসএকিউ পরীক্ষায় করতে হবে না, প্রথম যে 8খানা এসএকিউ থাকবে সেখান থেকে 5খানা এসএকিউ করতে হবে, আর পরের যে 8খানা এসএকিউ থাকবে সেখান থেকে 5খানা এসএকিউ করতে হবে। মোট আমাদের 10টা এসএকিউ পরীক্ষা খাতায় লিখে দিয়ে আসতে হবে। কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিস পর্ব চালাচ্ছি, তাই আমরা এখানে কিন্তু সবকটা এসএকিউর উত্তর আলোচনা করব। 1 দাগে আছে লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, লীলা হাততালি মেরে উঠলো এবং বিস্ময় চিৎকার করে উঠলো। তো লীলা এই কাজটা করলো কখন? মানে লীলাকে যখন সিডা বাড়ির সামনে গোলাপ গাছের কাছে দাঁড় করিয়ে চাঁদকে দেখাচ্ছে, তারপরে একটা সময় বাড়ির পেছনে নিয়ে গিয়ে কুয়োর কাছে দাঁড় করিয়ে চাঁদকে দেখালো। তো স্বাভাবিকভাবে লীলার মনে কোশ্চেন যাবে যে চাঁদ একটু আগে বাড়ির সামনে ছিল, এক্ষুনি বাড়ির পেছনে, তো কী করে এলো? তা লীলার মনে এই কোশ্চেনটা জাগলো বলে সে হাততালি দিয়ে উঠলো এবং বিস্ময় চিৎকার করে উঠলো। তাই আমরা উত্তরে লিখব লীলা স দ্য মুন ফার্স্ট ফ্রম নিয়ার দ্য রোজ প্ল্যান্ট অ্যান্ড দেন ফ্রম নিয়ার দ্য ওয়েল, দেন সি ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার হাউ দ্য মুন কেম দেয়ার। লীলা প্রথমে বাড়ির সামনে গোলাপ গাছের কাছে দাঁড়িয়ে চাঁদকে দেখলো, তারপরে পেছনে গিয়ে কুয়োর কাছ থেকে চাঁদকে দেখলো, তাই সে হাততালি মারলো এবং বিস্ময়ে চিৎকার করলো যে চাঁদটা এখানে কি করে এলো। এবার 2 অরে একটা কোশ্চেন দিয়েছে। 1 অরে হোয়েন ওয়াজ লীলাজ মাদার কনভিন্সড দ্যাট সিড্ডা ওয়াজ এ থিফ, লীলার মা পুরোপুরি বিশ্বাস করলো যে সিড্ডা একজন চোর। এটা কখন সে বিশ্বাস করলো যে সিড্ডা যে একজন চোর? লীলার মায়ের মধ্যে বিশ্বাসটা জাগলো কখন? উত্তরে আমরা লিখব হোয়েন সিড্ডা ভ্যানিশড ইন্টু দ্য নাইট লীলাজ মাদার কনভিন্সড দ্যাট সিড্ডা ওয়াজ এ থিফ, সিড্ডা কিন্তু রাতের অন্ধকারে উধাও হয়ে গেছিলো, তখন লীলার মায়ের মধ্যে একটা বিশ্বাস জেগে গেছিলো যে সিড্ডা নির্ঘাত একটা চোর। 2 দাগের কোশ্চেন হচ্ছে হাউ অ্যাকর্ডিং টু স্যার মোহন ডিড মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস বিহেভ হোয়েন দ্য মিট অ্যান ইংলিশম্যান, অ্যাকচুয়ালি মোহনলালের মতে অধিকাংশ ভারতীয়রা যখনই কোনো ইংরেজের সঙ্গে দেখা করেন তখন ওনারা আচরণ কেমন করেন? উত্তরে আমরা লিখব মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস শোড ইগারনেস টু টক হোয়েন দে মেট অ্যান ইংলিশম্যান, অধিকাংশ ভারতীয়রা আগ্রহ দেখান তাদের সঙ্গে কথা বলার জন্য যখন তারা কোনো ইংলিশম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। 3 দাগে হোয়াট হ্যাপেন টু জিমি হোয়েন হি স মিস অ্যানাবেল ফর দ্য ফার্স্ট টাইম, জিমি যখন প্রথমবার অ্যানাবেল অ্যাডামসকে এলমোর শহরে প্রথমবার দেখলো তখন জিমির ক্ষেত্রে কি ঘটলো?
উত্তরে আমরা লিখব হোয়েন জিমি স অ্যানাবেল ফর দ্য ফার্স্ট টাইম হি ফরগট হোয়াট হি ওয়াজ অ্যান্ড হি ওয়াজ চেঞ্জড ইন্টু অ্যানাদার ম্যান। যখন জিমি অ্যানাবেলকে প্রথমবার দেখলো সে ভুলে গেল সে কে এবং সে সম্পূর্ণ নতুন একটা মানুষে রূপান্তরিত হলো। এবার আমরা 3-এর অরে যাব। হাউ মাচ ডিড দ্য টুলস কস্ট জিমি? জিমির যে যন্ত্রপাতিগুলো ছিল সেগুলোর দাম কত? উত্তরে আমরা লিখব দ্য কস্ট অফ জিমিস টুলস ওয়াজ ওভার $900। জিমির যে সরঞ্জামগুলো সেগুলোর দাম ছিল $900-এরও বেশি। এবার আমরা 4-এর দাগে যাব। টু হুম ডিড দ্য মাদার অফ 8 চিলড্রেন অফার সাম রাইস? সেই যে একজন মা ছিল যার 8 জন বাচ্চা ছিল, সেই গরিব মা, তার কাছে মাদার টেরেসা কিছু ভাত নিয়ে গেছিলেন। সেই ভাতের কিছুটা ভাত নিয়ে ওই মা কি করলেন বা কাকে দিলেন? উত্তর আমরা লিখব দ্য মাদার অফ 8 চিলড্রেন অফার সাম রাইস টু এ নেবারিং মুসলিম ফ্যামিলি। ওই 8 জন বাচ্চার মা তিনি সামান্য ভাত নিয়ে দিয়ে এলেন কাকে? একটা প্রতিবেশী মুসলিম পরিবারকে। 5-এ দাগে আছে হোয়াট ইন্ডিকেটস আওয়ার পোভার্টি ইন অ্যাস্থেটিক সেন্সিবিলিটি? আমাদের যে নান্দনিক অনুভূতিবোধ সেখানে কিন্তু আমাদের একটা দরিদ্রতা রয়েছে বা গরিবী রয়েছে। এটা কোন জিনিসটা এটা ইন্ডিকেট করে দেয়? আমরা উত্তর লিখব দ্য ওয়াইড স্প্রেড ডিসপ্রপোর্শন অ্যান্ড দ্য ল্যাক অফ টেস্ট ইজ এ শিওর ইন্ডিকেশন অফ আওয়ার পোভার্টি ইন অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে ব্যবহারে, পোশাক আশাকে, খাবার দাবারে এবং জিনিসপত্রে যে অসঙ্গতি দেখা যায় এবং আমাদের মধ্যে যে রুচির অভাবটা রয়েছে, এই জিনিসটা শিওরলি ইন্ডিকেট করে যে আমাদের কিন্তু অ্যাস্থেটিক সেন্সিবিলিটি ভীষণভাবে খারাপ অবস্থায় রয়েছে। আর 6-এর দায় কোশ্চেন আছে হাউ ডিড দ্য ডিসেবলড পারসন সেভ মানি টু অফার টু মাদার টেরেসা? মাদার টেরেসাকে ওই বিকলাঙ্গ মানুষটা কিছু পয়সা দিয়ে সাহায্য করেছিল, তো সেই মানুষটা পয়সাটা বাঁচিয়েছিল কিভাবে? উত্তরে আমরা লিখব দ্য ডিসেবলড পারসন ডিড নট স্মোক ফর 1 উইক অ্যান্ড সেভড $15 টু অফার টু মাদার টেরেসা। ওই বিকলাঙ্গ মানুষটা 1 সপ্তাহ ধরে ধূমপান করেনি এবং সে $15 বাঁচিয়েছিল মাদার টেরেসাকে দেওয়ার জন্য। এবং 7-এ দাগে হোয়াট মেড স্যার মোহন শিওর অফ হিজ ওন হাই স্ট্যান্ডার্ড অফ ইংলিশ? মোহনলালের যে ইংরেজিটা একটা উঁচু মানের ছিল, হাই স্ট্যান্ডার্ডে ছিল, সেটা মোহনলালকে সুনিশ্চিত করতো কোন জিনিসটা? আমরা উত্তর লিখব মোহনলালস অক্সফোর্ড অ্যাকসেন্ট অ্যান্ড হিজ এবিলিটি টু টক অন অলমোস্ট এনি সাবজেক্ট মেড হিম শিওর অফ হিজ হাই স্ট্যান্ডার্ড ইংলিশ। মোহনলালের সে অক্সফোর্ডের মতো উচ্চারণ করে ইংরেজি বলা এবং যে কোনো বিষয়ে তার ইংরেজি বলতে পারার ক্ষমতা, এই জিনিসটা কিন্তু তাকে শিওর করেছিল যে তার ইংরেজিটা কিন্তু উচ্চমানের। 8-এর দাগের কথা হচ্ছে হোয়ার ডিড জিমি প্ল্যান টু গো আফটার হিজ ম্যারেজ? বিয়ের পরে জিমি কোথায় যাবে প্ল্যান করছিল? আমরা উত্তর লিখব জিমি প্ল্যান্ড টু সেটেল ইন ইউরোপ উইথ অ্যানাবেল আফটার হিজ ম্যারেজ। জিমি কিন্তু প্ল্যান করছিল ইউরোপে সেটেল হয়ে যাবে অ্যানাবেলকে সঙ্গে নিয়ে তার বিয়ের পরে। এই ছিল 8খানা প্রোস থেকে এসএকিউ। সেখান থেকে আমরা পরীক্ষায় 5টা করব, কিন্তু এখানে আমরা 8টা উত্তরই আলোচনা করলাম। এবারে আমরা পোয়েম থেকে এসএকিউতে যাব। এখানে 9 থেকে 16, মানে এখানেও 8খানা এসএকিউ পাবো, যেখানে 5টা করতে হবে, কিন্তু আমরা এখানে সবকটা উত্তরই আলোচনা করব। 9-এর দাগে কোশ্চেন আছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য এক্সপ্রেশন কুয়েঞ্চ ইটস স্পিড? মানে তার কুয়েঞ্চ ইটস স্পিড, এই যে বাক্যাংশটা দেওয়া আছে এই কথা দ্বারা কবি কী বুঝিয়েছেন? আমরা উত্তর লিখব কুয়েঞ্চ ইটস স্পিড মিনস টু স্টপ দ্য বোট। এই কুয়েঞ্চ ইটস স্পিড এই কথা অর্থ হচ্ছে নৌকার গতিটাকে থামানো বা নৌকাটাকে দাঁড় করিয়ে দেওয়া। 10-এর দায় কোশ্চেন আছে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ? এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লেখা কবিতা, ক্লাস 11 আমাদের প্রথমে পড়তে হয়। এই কবিতাটা কী ধরনের কবিতা? আমরা উত্তর লিখব আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এ রোমান্টিক পোয়েম অ্যান্ড অলসো এ পেট্রাকান সনেট। এই আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এটা একটা রোমান্টিক কবিতা, মানে প্রকৃতি প্রেমের কবিতা, এবং তার সাথে সাথে এটা কিন্তু একটা পেট্রাকান সনেট ও, মানে 14 লাইনের কবিতা, উইলিয়াম পেট্রাকের স্টাইলে লেখা, তাই একে আমরা পেট্রাকান সনেট ও বলতে পারি। 11 দাগে একটা কোশ্চেন আছে দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, যেটা রাতের অন্ধকারে উড়ে বেড়ায়। তো হোয়াট ফ্লাইজ ইন দ্য নাইট? রাতের অন্ধকারে কে উড়ে বেড়ায়? আমরা উত্তরে লিখব দ্য ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট, মানে কীট উড়ে বেড়ায় রাতের বেলা। 12 দাগে কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম ব্রাদারহুড? ব্রাদারহুড কবিতার যে আসল টাইটেল, প্রথমে কিন্তু ব্রাদারহুড ছিল না, প্রথমে একটা আলাদা টাইটেল দেওয়া ছিল, সেই আলাদা টাইটেল বা অরিজিনাল টাইটেলটা কী? উত্তরে আমরা লিখব দ্য অরিজিনাল টাইটেল অফ ব্রাদারহুড ইজ হারমান ডেড। ব্রাদারহুড কবিতার আসল টাইটেলটা কিন্তু হারমান ডেড, অক্টাভিয়া পাজের লেখা। এই 12-র অরে একটা কোশ্চেন দেওয়া আছে হাউ ডাজ নলেজ কাম টু আই ইন দ্য পোয়েম ব্রাদারহুড? ব্রাদারহুড কবিতায় যে আই বলতে যাকে বলা হয়েছে তার কাছে জ্ঞান কিভাবে আসছে? কবি একটা জায়গায় কবির প্রথম লাইনে বলছেন যে আমি সামান্য একজন মানুষ, আমি কদিনই বা বাঁচবো, কিন্তু আমি উপর দিকে তাকালাম, আমি অজান্তে হলেও বুঝতে পারলাম। তার মানে জ্ঞানটা এলো কি? অজান্তে। আমরা উত্তর লিখব দ্য নলেজ কামস টু আই আননোয়িংলি ইন দ্য পোয়েম। এই আই বলে যে লোকটা, তার কাছে জ্ঞানটা আসছে কিন্তু অজান্তে, এই কবিতায় যেরকমটা বলা হয়েছে। এবার আমরা 13 দায় কোশ্চেন যাব হোয়াট ডাজ মাইটি হার্ট রেফার টু? মাইটি হার্ট বলতে কাকে বলা হয়েছে? শক্তিমান হৃদয় বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরে আমরা লিখব মাইটি হার্ট রেফার্স টু লন্ডন সিটি ইন দ্য পোয়েম। এই কবিতাতে মাইটি হার্ট বলতে লন্ডন শহরটাকে বলা হয়েছে।
এ ট্যাপ অ্যাট দ্য পেন, হোয়াট ডাজ দ্য ফ্রেজ মিন? এই যে এ ট্যাপ অ্যাট দ্য পেন, এই কথার অর্থটা কী? আমরা উত্তর লিখব ইট মিনস দ্যাট দ্য লাভার ট্যাপস দ্য পেন টু ইনফর্ম হিজ অ্যারাইভেল। এই কথার অর্থ হচ্ছে যে প্রেমিকটা যখন প্রেমিকার বাড়িতে পৌঁছলো, সে কিন্তু জানলার পাল্লায় একটা টোকা দিয়েছিল তার আগমন বার্তা জানানোর জন্য। 15 দাগে হু ওয়াজ ক্লডিয়াস টলেমি? ক্লডিয়াস টলেমি লোকটা কে? আমরা উত্তর লিখব ক্লডিয়াস টলেমি ওয়াজ এ রোমান ম্যাথমেটিশিয়ান। ক্লডিয়াস টলেমি ছিলেন একজন রোমান গণিতজ্ঞ। 16 দাগে কোশ্চেন আছে হোয়াট ডাজ দ্য টার্ম বেল ফ্রাই মিন? এই বেল ফ্রাই কথার অর্থ কী? কবিতায় কিন্তু অ্যাকচুয়ালি বলা আছে বেল ফ্রাই টাওয়ার। বেল ফ্রাই টাওয়ার বলতে ওই গির্জা প্রাঙ্গণে থাকাটা উঁচু টাওয়ার, যাতে ঘড়ি লাগানো থাকে, ঘন্টা লাগানো থাকে, তাকে বেল ফ্রাই টাওয়ার বলে। কিন্তু এখানে বেল ফ্রাই টাওয়ার জিনিসটা জিজ্ঞেস করা হয়নি, খালি বলেছে বেল ফ্রাই মানে কি না ওই গির্জার যে ঘন্টাগুলো হয় তাকে বেল ফ্রাই বলে। তাই আমরা উত্তরে লিখব বেল ফ্রাই মিনস দ্য চার্চ বেল। এবার 16 অরে একটা কোশ্চেন আছে হোয়াট ডিড দ্য উইন্ড সে টু দ্য ফরেস্ট? বাতাস ওই বনকে কী করতে বলেছিল? উত্তরে আমরা লিখব দ্য উইন্ড টোল্ড দ্য ফরেস্ট টু সাউট অ্যান্ড হ্যাং আউট লিফি ব্যানার্স। বাতাস কিন্তু বনকে বলেছিল চিৎকার করতে এবং তার পাতাযুক্ত ডালাপালাগুলোকে মেলে ধরতে। এবার আমরা গ্রামার পোর্শনে চলে যাব। গ্রামার পোর্শন 4-এর এ দাগে 7খানা ডু অ্যাজ ডাইরেক্টেড দেওয়া থাকবে, 7খানা গ্রামারই করতে হবে। 4-এর এ 1-এর দাগে গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ, হি কমান্ডেড শর্টলি। অ্যাকচুয়ালি জিমি বলছে ওই সিন্দুকটা ভাঙার আগে যখন আগা থেকে বাঁচাবে সেখানে বলছে সরুন সরুন আপনারা সবাই সরুন, জিমির সঙ্গে সঙ্গে আদেশ দিল। এটাকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব, আমরা তখন উত্তরে লিখব হি কমান্ডেড অল অফ দেম শর্টলি টু গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর। মানে সে কিন্তু ওখানে যতজন ছিল সবাইকে আদেশ দিল ওই দরজার কাছ থেকে সরে যেতে। এবার 2-এর দাগে কোশ্চেন আছে সিড্ডা ওয়াজ গিভিন 2 মিলস এ ডে অ্যান্ড 4 রুপিজ এ মান্থ। সিড্ডাকে দেওয়া হতো দিনে 2 বেলা খাবার এবং মাসে 4 টাকা বেতন। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমরা উত্তরে লিখব লীলাজ প্যারেন্টস গেভ সিড্ডা 2 মিলস এ ডে অ্যান্ড 4 রুপিজ এ মান্থ। লীলার বাবা মা সিড্ডাকে দিতেন দিনে 2 বেলা খাবার এবং মাসে 4 টাকা বেতন। তোমরা বলো স্যার এখানে বাক্যটা আমরা সামওয়ান দিয়ে শুরু করব, যেহেতু বাই অংশ ছিল না। কিন্তু না, সামওয়ান দিয়ে শুরু করলে হবে না, এটা টেক্সচুয়াল গ্রামার। তোমরা জানো, টেক্সট পড়েছ, জানো এই কাজটা কে করছে তাও তোমাদের জানা আছে, তাই তোমরা এখানে সামওয়ান দিয়ে শুরু করতে পারবে না। 3-এর দাগে কোশ্চেন আছে হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স। সে তার চাবিটা নিল এবং দোতলায় উঠে গেল। এটা সিম্পল করতে বলেছে। তো আমরা উত্তরে লিখব গেটিং হিজ কি হি ওয়েন্ট আপস্টেয়ার্স, মানে চাবিটাকে নিয়ে সে দোতলায় উঠে গেছিল। 4 দাগে কোশ্চেন আছে উই উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ। আমরা বাচ্চাটাকে আপনাদের কাছ থেকে নিয়ে নেব। অ্যান্ড উই উইল গেট এ হোম ফর দ্য চাইল্ড, এবং আমরা বাচ্চাদের জন্য একটা আশ্রম বানাবো। এটাকে পার্টিসিপেল ইউজ করতে হবে, মানে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাই আমরা উত্তরে লিখব টেকিং দ্য চাইল্ড ফ্রম ইউ উই উইল গেট এ হোম ফর দ্য চাইল্ড, মানে আপনার কাছে বাচ্চাটা নিয়ে আমরা বাচ্চাদের জন্য একটা আশ্রম বানাবো। 5 দাগে কোশ্চেন আছে আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট। বিয়ে করার পর আমি কিন্তু এখানে সব কিছু বিক্রি বাট্টা করে দেবো এবং পাশ্চাত্যে চলে যাব। এখানে ম্যারিডকে নাউন করতে বলেছে। তাই আমরা উত্তরে লিখব আফটার মাই ম্যারেজ আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট। এবারে 6-এর দাগে উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড। আমরা ওনারই প্রতিচ্ছবিতে গড়ে উঠেছি এবং আমরা ভালোবাসতে এবং ভালোবাসা পেতে জন্মেছি। এটাকে সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে। এখানে অ্যাকচুয়ালি আমি উত্তরটা এই 6-এর দাগে উত্তরটা শেষে লিখেছি, একটু ওলট পালট হয়ে গেছে। 7-এর উত্তরটা আগে লেখা হয়ে গেছে, 6-এর উত্তরটা পরে লেখা হচ্ছে। তো আমরা উত্তরে লিখব উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ টু লাভ অ্যান্ড বি লাভড। আমরা ওনারই প্রতিচ্ছবিতে গড়ে উঠেছি ভালোবাসতে এবং ভালোবাসা পেতে। এবার আমরা 7-এর দাগে যাব ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট প্লেস ইন এডুকেশন। ল্যাঙ্গুয়েজের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে শিক্ষা ব্যবস্থায়। অ্যাজ ইট ইজ দ্য ভেহিকেল ফর লিটারেচার সায়েন্স অ্যান্ড ফিলসফি, যেহেতু এটা সাহিত্য বিজ্ঞান এবং দর্শনবিদ্যায় একমাত্র মাধ্যম। এটাকে স্প্লিট করতে বলেছে, মানে দুটো সেন্টেন্স বানাতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা উত্তরে লিখব ল্যাঙ্গুয়েজ হ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট প্লেস ইন এডুকেশন, মানে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এডুকেশন পর্যন্ত, এটা প্রথম বাক্য। আর সেকেন্ড বাক্য লিখব ইট ইজ দ্য ভেহিকেল ফর লিটারেচার সায়েন্স অ্যান্ড ফিলসফি, মানে ইট ইজ দ্য ভেহিকেল থেকে শুরু করে ফিলসফি পর্যন্ত, এটা সেকেন্ড বাক্য। এবার আমরা 4-এর বি দাগে যাব। এটা আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন দিয়ে 6খানা শূন্যস্থান পূরণ করতে হবে, টেক্সচুয়াল বাক্যগুলো। আমি কিন্তু উত্তর সহ পুরো বাক্যটা পড়ে দিচ্ছি, একবার শুনে নাও। অ্যান এফোর্ট শুড বি মেড টু গিভ দ্য ফেস্টিভ্যাল এ টোটাল সেফ অ্যান্ড বিউটি উইথ মিউজিক ডান্সেস অ্যান্ড প্রসেশনস। দ্য টাইম অফ দ্য ফেস্টিভ্যাল শুড বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দ্য লোকেশন। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্লেস অফ আর্ট ইন এডুকেশনের লাস্ট প্যারা থেকে নেওয়া লাইন, তাই খুব সহজে তোমরা এগুলো মনে রাখতে পারবে। আর এইভাবে আমরা মডেল কোশ্চেন পেপার 2 থেকে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। এগুলো উত্তর মনে রাখার চেষ্টা করবে। এইভাবে 10 থেকে 12টা মডেলের প্রস্তুতি নিয়ে নিলে তোমরা কিন্তু ক্লাস 11-এর যখন অ্যানুয়াল পরীক্ষা দেবে সেখানে তোমরা সমস্ত এমসিকিউ, সমস্ত এসএকিউ এবং সমস্ত গ্রামার প্রশ্নের উত্তর অনায়াসে লিখতে পারবে। আর তোমরা এর পরবর্তীকালের যে মডেলের ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে রেগুলার পেতে থাকবে। তাই এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাও প্রেস করে রাখো, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমাদের প্রস্তুতি নিতে কোনো অসুবিধা হবে না।